রাতের মধুপুর এখন প্রায় ঘুমিয়ে পড়েছে। আজ ঝড় বৃষ্টি হয়েছে জোর, বিদ্যুৎ যোগাযোগও ছিন্ন হয়ে গেছে। তাই গোটা গাঁ ঢেকে আছে ঘন জমাট অন্ধকারে। ঘুমন্ত গ্রাম হয়তো বুঝতে পারল না আবারও ফিরে এসেছে হিংস্র ভয়ঙ্কর একাননে। কিন্তু বুঝতে পারল রুমনা ঝুমনা, বুঝতে পারল এই মুহূর্তে কত বড় বিপদে পড়ে গেছে তারা। একানরের হিংস্র গর্জনে আটকে গেছে তারা পাথরের মূর্তির মতো, মৃত্যু নিশ্চিত। আর ঠিক তখনই শুনতে পেল বিশু জ্যাঠার হুঙ্কার, ভয় নেই, আমি আছি। বিশুর লাঠির কাছে সবাই শিশু। রুমনা ঝুমনা যেন এক মুহূর্তের জন্য সাহস ফিরে পেল। জমে যাওয়া পাগুলো নড়ল যেন, দ্রুত জায়গাটা ছেড়ে চলে আসতে গেল। আর ঠিক তখনই একানরে হিংস্র গর্জন ছেড়ে লাফ দিল রুমনাকে লক্ষ্য করে। আরাধন যেটা হাঁচকা টানে সরিয়ে নিল রুমনাকে। একানরে দ্বিতীয়বার লাফ দেওয়ার জন্য তৈরি হতে বিশু জ্যাঠার লাঠি চরকির মতো ঘুরতে লাগলো। আয় আয়, দেখি কত সাহস, আয়। বিশু জ্যাঠা লাঠি ঘোরাতে ঘোরাতে এগিয়ে গেল, আর একানরে আরো একটা গর্জন ছেড়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল জঙ্গলে। বিশু জ্যাঠা জঙ্গলের দিকে আরো একটুক্ষণ তাকিয়ে থেকে বলল, ভয় নাই, বেটা ভেগেছে, চল গায়ে ফিরে চল। হারাধন জ্যাঠা আলতো মাথা নেড়ে বলল, কিন্তু কিন্তু বিশুদা এই যে বড় বিপদ সংকেত গো, যে কোনো দিন বড় বিপদ ঘটে যাবে যে। বিশু জ্যাঠা আলতো মাথা নাড়ল শুধু। রুমনা সকলকে উদ্দেশ্য করে বলল, এখন অনেক রাত হয়েছে, এখানে দাঁড়িয়ে এসব আলোচনা করে আমাদের লাভ নেই। চলো আমরা সবাই গায়ে ফিরে যাই। হ্যাঁ রে, আমার খুব কষ্ট হচ্ছে রে দিদি, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, চল। রুমনা দেখল ঝুমনার কাঁধের ক্ষত ছুঁয়ে নামছে রক্ত। সে তার বোনকে নিয়ে ফিরতে শুরু করলো গায়ের পথে। বিশু জ্যাঠা আর হারাধন জ্যাঠাও পা বাড়ালো। আর কিছুমাত্র পরে জঙ্গলের ঘন অন্ধকারে জেগে উঠল দুটো হিংস্র চোখ। না, এ চোখ একানরের নয়, এক সন্তান। সন্ধে 7টা নাগাদ বসলো সভাটা। বিদ্যুৎ আসেনি আজও, তাই হ্যারিকেনের আলোতে শুরু হলো সভা। দুর্গা মন্দিরের চত্বরে আজ জমায়েত হয়েছে গ্রামের মুরব্বীজনেরা। হাজির হয়েছে রুমনা ঝুমনা এবং তাদের মা কমলাও। মোড়ল মশাই সবার দিকে তাকিয়ে শুরু করলেন বলতে, এইখানে উপস্থিত সকলেই নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে মধুপুর গ্রামে আবার বিপদ উপস্থিত হয়েছে। কিন্তু সেসব নিয়ে আলোচনা শুরু করার আগে আমি রুমনা ঝুমনার কাছে জানতে চাই যে সত্যি কি একানরে ফিরে এসেছে আবার? এই তোরা ঠিক দেখাচ্ছিস তো? কোনো ভুল হচ্ছে না তো? হ্যাঁ মোড়ল জ্যাঠা, আমরা ঠিক দেখেছি, ওটা ওই একানরেই ছিল। মোড়ল জ্যাঠা, ভুল যদি হবে তাহলে আমার পিঠ আর কাঁধের এই ক্ষতর দাগটা কিভাবে এলো বলো তো? আমি যখন জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তখন সে তার ওই ধারালো জিপটা দিয়ে। বিগত রাতের ভয়ঙ্কর ঘটনাটা যেন এক মুহূর্ত ঝুমনার চোখে ভেসে উঠল। ভয়ে গলা বুজে গেল তার। মোড়ল মশাই বিশুর দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন। বিশু, তুই কি বলছিস? ওরা বাচ্চা মেয়ে, অন্ধকার রাতে ভয় কি দেখতে, কি দেখেছে? বিশুর চোয়াল এখনো বেশ কঠিন। গম্ভীর মুখে সে বলল, মোড়ল মশাই, আপনি তো জানেন আমি ছোটবেলা থেকে নদী আর জঙ্গল ঘুরে বড় হয়েছি। পশু পাখি চিনতে আমার ভুল হয় না। ওটা একানরই ছিল, হারাধনও দেখেছে। হ্যাঁ গো মোড়ল মশাই, ওরা ঠিকই বলছে। ওই বিশ্বাসটাকে আমার চিনতে ভুল হবে না। মোড়ল মশাই যেন ভীষণ গম্ভীর হয়ে গেলেন। সভার মধ্যে মৃদু গুঞ্জন উঠল। মোড়ল মশাই সবাইকে হাত তুলে চুপ করতে বললেন, তোমরা সকলে
হয়তো ঠিকই বলছো, সেই পিশাচ হয়তো আবার ফিরে এসেছে। রুমনাদের বাড়িতে তাল গাছ ছেড়ে এখন আশ্রয় নিয়েছে জঙ্গলে। কিন্তু প্রশ্ন হলো, একানরেকে তো সেই শক্তিশালী সাধু মন্ত্র বলে একেবারে ছাই ভস্ম করে দিয়েছিল, তাহলে সে আবার ফিরবে কিভাবে? তুমি কি? মোড়ল মশাইয়ের চোয়াল কঠিন হলো। ভীষণ এক চিন্তায় ডুবে গেলেন তিনি। সভায় আবারও গুঞ্জন উঠল। মোড়ল মশাই কিছু একটা বলতে যাচ্ছিলেন, তখনই ছুটতে ছুটতে এসে হাজির হলো রতন। হাঁপাতে হাঁপাতে সে বলল, মোড়ল জ্যাঠা, ভবা পাগলা ফিরে এসেছে। সভায় উপস্থিত মুরব্বীজনেদের মাথায় যেন বাজ পড়ল। তুই কি করে জানলি রে রতন? আমি নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, তখনই নদীর ধারের জঙ্গলের পথে তার সাথে দেখা। আমাকে দেখেই সে ধোয়ার মতো মিলিয়ে গেল। বুঝেছি এবার ব্যাপারটা। সবাই ওই ছাই ভস্ম থেকে জাগিয়েছে একানরেকে। সে এখন পিশাচতান্ত্রিক হয়েছে। কিন্তু তার মতলবখানা কি? প্রতিশোধ নেওয়া নাকি আবার কোনো মেয়েকে? কথাটা অসম্পূর্ণই রাখল মোড়ল মশাই। কমলা জিজ্ঞেস করল, এখন তাহলে কি উপায় মোড়ল মশাই? আমার তো ভয়ে হাত পা দিয়ে যাচ্ছে। ভবার কুদৃষ্টি আবার আমার মেয়েদের ওপর পড়েনি তো? এখনই এত ভয় পেও না বৌমা, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আমি গ্রাম পাহারার ব্যবস্থা করছি, কিন্তু সবার আগে ওই ভবা পাগলাকে পেতে হবে। জঙ্গল এখন ঢেকে গেছে জমাট অন্ধকারে। ভবাতান্ত্রিক বসে আছে পশু চর্ম আসনে। গাঁয়ের লোকের কাছে সে আজও ভবা পাগলা, কিন্তু ভবাতান্ত্রিক নিজে জানে কত বড় পিশাচ সিদ্ধ সে হয়েছে। আরো ক্ষমতা বাড়াতে হবে তাকে, তাই দরকার আরো রক্ত। ভবা একবার আসনের পাশে বসে থাকা তার এই মুহূর্তের বাহন একানরেকে দেখল। এক বাটি পশুর কাঁচা রক্ত নিয়ে বাড়িয়ে দিল একানরের দিকে। একানরে সেটা পেটেই ধারালো লম্বা চিকটা বাড়িয়ে খেতে শুরু করল। ভবা একানরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আজ পশুর রক্তই খেয়ে মানুষের রক্ত দেব তোকে। অনেক কাজ, অনেক। ওটা মধুপুরকে শ্মশান করবো আমি। মধুপুর জানুক এই ভবা পাগলা কত শক্তিধর। সেই জন্যই তো তোকে রুমনাদের বাড়ির পাশে ওই তাল গাছের ছাই থেকে আবার পুনর্জন্ম দিয়েছি, আরো শক্তিশালী করেছি তোকে। তুই আমার যোগ্য বাহন হবি। তার জন্য খুব শিগগিরই তোকে পাঠাবো ওই রুমনাদের বাড়িতে। ওদের রক্তেই শক্তিশালী করবো তোকে। এই ভবা পাগলা হয়ে উঠবে অসীম শক্তি নয়। রাতের খাওয়া দাওয়া কোনো রকমে সেরে নিল রুমনারা। বিছানায় শুয়ে পড়ল দুই বোন। কমলা তখনও জানালা দিয়ে বাইরের রাস্তায় তাকিয়েছিল। মনের ভেতর এক চাপা আতঙ্ক। ঝুমনা ডাক দিল, কি হলো মা, দাঁড়িয়ে রইলে কেন? শুতে এসো। যাই। বলল বটে মা, কিন্তু এলো না বিছানায়। এক বুক ভয় নিয়ে তাকিয়ে রইল বাইরের আঁধার ঢাকা রাস্তার দিকে। একটু পরেই কানে এলো বাজ পড়া গলার স্বর, জাগতে রহো, জাগতে রহো। কমলা দেখল বিশু আর তার দলবল মোড়লের নির্দেশ মতো গাঁ পাহারায় বেরিয়েছে। স্বস্তির একটা নিঃশ্বাস পড়ল। ফিরে এলো বিছানায়। ঝুমনা জিজ্ঞেস করল, মা, এই ভবা পাগলাটা কে গো? কেন গায়ের মানুষ এত ভয় পাচ্ছে তাকে?
সে অনেক বছর আগের কথা। তোরা দুই বোন তখন অনেক ছোট। তখনই ঘটেছিল ঘটনাটা। রুমনা ঝুমনা দুজনেই উঠে বসলো বিছানায়। প্রবল কৌতূহল নিয়ে রুমনা জিজ্ঞেস করলো, কি ঘটনা মা? বলছি শোন। আজ থেকে প্রায় বছর 10 আগের কথা। মধুপুর গায়ে হঠাৎ কিছু ঘটনা ঘটে গেল। পিরুবাগদির বাড়ি থেকে চুরি গেল বেশ কয়েকটা মুরগি, জপা জেলের বাড়ির ছাগল, মালুখুরির পোষা বেড়াল, এই রকমই সব। গায়ের লোকের প্রথম প্রথম মনে হতে লাগলো এইসব বুঝি কোনো হিংস্র সাপদের কাজ। সেই জঙ্গল থেকে রাত বিরেতে এসে তুলে নিয়ে যাচ্ছে এসব। কিন্তু তাদের ভুল ভাঙলো যখন বিকেল থেকে বাদল মিস্ত্রির 15 বছর মেয়েকে খুঁজে পাওয়া গেল না। সে নাকি পুকুর ঘাটে গিয়েছিল এঁটো বাসনপত্র ধুতে, কিন্তু বিকেল গড়িয়ে গেলেও সে আর ফিরে এলো না পুকুর ঘাট থেকে। খোঁজ শুরু হয়ে গেল। মোড়ল মশাই গায়ের লোকেদের দলে ভাগ করে গোটা গ্রামে তো বটেই, চারপাশের গা, বাদল মিস্ত্রি শ্বশুর বাড়ি সব চষে ফেললেন, কিন্তু সে মেয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। বাদলের বউ তো শোকে পাথর। বাদলেরও পাগল হবার উপক্রম মেয়েকে খুঁজে না পেয়ে। মোড়ল মশাইও বুঝতে পারছেন না কি করবেন। এ সময় খবর পাওয়া গেল সেই মেয়েকে নাকি একটা লোকের সাথে শ্মশানের দিকে যেতে দেখা গেছে। মোড়ল মশাই তখনই লোক নিয়ে ছুটলেন শ্মশানে। গিয়ে দেখলেন ভবা পাগলা বসে আছে আসনে। মেয়েটিকে স্নান করিয়ে কপালে পরিয়ে দেওয়া হয়েছে রক্তের তিলক। বসিয়ে রাখা হয়েছে একটা হাড়ি কাঠের পাশে। ঠিক তার পাশেই পড়ে আছে একটা খড়গ। গায়ে কানা ঘুষো উঠছিল কথাটা যে ভবা পাগলা নাকি শ্মশানকালীর সাধক হয়েছে। এখন গায়ের লোক এসব চাক্ষুষ করে পুরো ব্যাপারটা ধরতে পারল যে ছাগল, মুরগি বা বেড়াল কোনো সাপদ নয়। রাতের অন্ধকারে ভবা চুরি করে এনে বলি দিত শ্মশানে। আজ হয়তো পশু বলি ছেড়ে নরবলির ইচ্ছে তার। ব্যাপারটা বুঝতে পেরেই মোড়ল মশাই কড়া নির্দেশ দিলেন। ভবা পাগলকে উত্তম মধ্যম দিয়ে তাড়িয়ে দেওয়া হলো গা থেকে। মেয়েটিকে উদ্ধার করা হলো। এই সেই ভবা পাগলা যে আবার ফিরে এসেছে আর ঘাঁটি গেড়েছে জঙ্গলে সবকিছু প্রতিশোধ নিতে। রুমনা ঝুমনা এতক্ষণ উদ্গ্রীব হয়ে শুনছিল মায়ের বলা গল্প। আচ্ছা মা, এই ভবা পাগলা হঠাৎ আমাদের দুই বোনের ওপর এত নজর ফেলেছে কেন বলো তো? মানে মোড়ল মশাই যা ইঙ্গিত দিতে চাইছেন তাতে করে তেমনি মনে হচ্ছে। কিন্তু সেটা আমিও ভাবছি। খুব সম্ভবত তোদের বয়সী মেয়েদের দিয়ে সে তার এখনের ক্রিয়াকর্ম সম্পাদন করতে চায়। বাদল মিস্ত্রির মেয়েও তখন তোদের বয়সী ছিল প্রায়। সেই অসম্পূর্ণ কাজ হয়তো সম্পূর্ণ করতে চায়। মানে মানে বলি দেবে বলছো? না, বলি হয়তো নয়। ওই একানরে পিশাচকে কাজে লাগিয়ে রক্ত জোগাড় করবে। তোরা এখন ঘুমিয়ে পড়। গায়ে পাহারা বসেছে, ভয় নেই। তবে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করিস। কেউ ডাকলেও হুট করে চলে যাবি না। আবারও শুয়ে পড়ল তারা। আর একটু পরেই গভীর ঘুমে ডুবে গেল। আর তখনই ঘটল ঘটনাটা। ঝুমনা ঘুমের ঘোরেই শুনতে পেল খস খস শব্দটা। তার মনে হলো কেউ যেন অতি নিঃশব্দে তাদের ঘরের ভেতর ঢুকে আসছে। তাকিয়ে দেখলো ঘরের দরজার তলা দিয়ে ঢুকে আসছে কালো সর্পিল একটা দেহ। দেহটা
ঘরের ভেতর ঢুকতে অবয়বটা আরো স্পষ্ট হল। প্রায় হাত তিনেক লম্বা একটা দেহ, দেহর উপরিভাগ কাঁটা কাটা, মুখের অংশ বেশ লম্বাটে। কি এটা? অবয়বটা এবার একটু মুখ তুলল, মৃদু আলোতেও মুখটা চিনতে ভুল হলো না। এ তো একা নড়ে। ভীষণ ভয় গুটিয়ে গেল ঝুমনা। একানরে রক্তচক্ষু নিয়ে এগিয়ে এলো ঝুমনার দিকে। প্রকাণ্ড হামুক কামড় বসাতে চাইল তার শরীরে। ঝুমনা চিৎকার করে উঠল, মা, বাঁচাও! ধর্মড়িয়ে উঠে বসলো কমলা, ঠেলা দিল ঝুমনাকে। এই যমুনা, কি হয়েছে তোর? মায়ের ঠেলা খেয়ে উঠে পড়ল ঝুমনা। উঠে পড়েছে রুমনা। কি হয়েছে বল, এভাবে চিৎকার করলি কেন? মা একা নড়ে। কমলা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভয় নেই, আমি তো আছি। দ্বিতীয় সভাটা বসল পরের দিন সন্ধ্যায়। আজও দুর্গা মণ্ডপে দেখা গেল গাঁয়ের মুরব্বীজনেদের। রুমনা, ঝুমনা আর কমলাও উপস্থিত। মোড়ল মশাই সবাইকে এক পলক দেখে নিয়ে বলতে শুরু করলেন, আজ আবারও যে সভাটা ডেকেছি তার কারণ নিশ্চয়ই সকলেই অনুধাবন করতে পারছো। ভবা পাগলা আর তার বাহন ওই পিশাচ একানরের হাত থেকে বাঁচাতে হবে মধুপুর গ্রামকে। তাই আমি একটা বিশেষ কৌশল ব্যবহার করতে চাই। উপস্থিত সকলেই একে অপরের দিকে তাকাতাকি করতে শুরু করল। মোড়ল মশাই আবারও বলতে শুরু করলেন, আমার অনুমান কেন, আমি প্রায় নিশ্চিত ভবা পাগলা রুমনা বা ঝুমনাকে তার লক্ষ্যবিন্দু করেছে। তাই আমিও ভেবেছি ওই কাঁটা দিয়ে কাঁটা তুলব। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি বৌমা। ওদের দুই বোনের একজনকে টোপ হিসেবে পাঠাতে হবে জঙ্গলে। এই যাবে তাকে ধরার জন্য বের হয়ে আসবে ওই একানরে, আর অবশ্যই ওই ভবা পাগলা। আর বের হয়ে এলেই না, আমি কিছুতেই আমার মেয়েদেরকে ওই জঙ্গলে যেতে দেব না। আমার স্বামী সেই গেছে, আজও ফেরেনি। আমার এমনিতেই পোড়া কপাল, আমি আর। কিন্তু এই মুহূর্তে তো এছাড়া আর কোনো উপায় নেই মা। আমি যাব মোড়ল জ্যাঠা, আপনি ব্যবস্থা করুন। এ কি বলছিস তুই? তুই জানিস না ওই একা নরে? মাকে হাত তুলে থামিয়ে দিল রুমনা। তুমি কোনো চিন্তা করো না মা, আমার কোনো ক্ষতি হবে না। আমার মায়ের আশীর্বাদ আমার সঙ্গেই আছে। মা টেনে নিল দুই মেয়েকে বুকে। উপস্থিত লোকগুলো দেখলো কেমন করে এক অসহায় নিরুপায় মায়ের দু চোখ ভেঙে নামছে জলের ধারা। সূর্য তখন আকাশে ঢলার পথে। সেই সময় জঙ্গলে ঢুকলো রুমনা। মোড়ল মশাই আর তার দলবলও ঢুকলো জঙ্গলের পাতায় মিশে। সেই দলে রয়েছে হারাধন, বিশু, কমলা আর ঝুমনাও। রয়েছে আরো একজন, সেই শক্তিধর সাধু বাবা, যিনি একদিন মন্ত্রপুত জলে ছাই ভস্য করে দিয়েছিলেন একা নরেকে। তার চোখ দুটো ঈগল পাখির থেকেও তীক্ষ্ণ। সকলে চলেছে অতি নিঃশব্দে সন্তর্পণে। রুমনা যেন অকুত ভয়। কমলার বুক কাঁপছে দুরু দুরু করে। রুমনা কিছুটা এগিয়ে গিয়ে একটা বড় গাছের নিচে দাঁড়ালো। থেমে গেল অনুসরণকারী দলটাও। একদল পাখি ডেকে চলেছে এক টানা। একটু পরে যেন সব স্তব্ধ হয়ে গেল। নড়ে উঠল গাছের পাতা। রুমনার শরীরটা টান টান হয়ে গেল। হিংস্র এক গর্জন জঙ্গলের জমাট নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিল। ভবা পাগলাও এসে দাঁড়ালো তার পেছনে।
চোখ দুটো চলছে তার নিষ্ঠুর লোলুপ পিশাচের মতো। মোড়ল মশাই হাতের ইশারায় বিশুকে নির্দেশ দিতে সে অতি নিঃশব্দে গাছের আড়ালে আড়ালে এগিয়ে গেল। একানরে হিংস্র গর্জন ছেড়ে লাফ দিতে গেল রুমনা। ঠিক তখন সাধু বাবা শ্রীগালের চামড়ার তৈরি মশকটা বিদ্যুৎ গতিতে বিছিয়ে ধরলেন রুমনার সামনে। চোখ বুঝে শুরু করলেন মন্ত্র। ওম সাচবন্ধম মামৃতম। একানরের দেহটা শুরুতে ঢুকে গেল মশকের ভিতর, আর সাধু বাবা মশকের মুখটা শক্ত লতা দিয়ে বেঁধে দিলেন। একানরে মশকের ভেতরেই ছটফট করতে করতে গর্জন করে উঠল। আর ছটফট করে লাভ নেই রে শয়তান, এখন তুই আমার কবলে, আর চাইলেও কেউ তোকে জাগাতে পারবে না। রুমনার বুকে ভয় থাবা গেঁথেছিল, এখন যেন সরে গেল সেই ভয়। কমলাও এতক্ষণ পাথর হয়ে দাঁড়িয়েছিল, এবার সে ছুটে যেতে গেল রুমনার দিকে। হ্যাঁ বাবা, বাবা আজকে লুকিয়ে ওকে ধরতে হবে। বিশু নিঃশব্দে গিয়ে দাঁড়ালো ভবা পাগলার পেছনে। ধরবার জন্য ঝাঁপ দিতে গেল বিশু, আর ঠিক তখনই ভবা পাগলা এক মুঠো ছাই মাত্র দেয় দ্রুত, আর শরীরটা ধোঁয়া হয়ে উঠে গেল আকাশে। বাতাসে ধ্বনিত হলো ভবা পাগলার বজ্র গম্ভীর কণ্ঠস্বর। আমি আবার ফিরে আসবো রুমনা ঝুমনা, তোরা আমার শিকার। কোন সাধু বাবাই বাঁচাতে পারবে না তোদের, কেমন? ধোঁয়ার কুণ্ডলি মিলিয়ে গেল একটু একটু করে। মোড়ল মশাইয়ের কপালে চিন্তার ভাঁজ। কমলা সাধু বাবাকে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, বাবা, এই আকাশবাণী কি সত্যি হবে? হ্যাঁ মা, সেই সম্ভাবনায় প্রবল। ভীষণ সাবধান, বিপদ রুমনা ঝুমনার শিওরে ঝুলছে, খুব সাবধান।